সংঘর্ষের জেরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত। চাপাতি নিয়ে আসলে আওয়ামী লীগের মতো পরিণতির হুঁশিয়ারি। কোন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। কুয়েটের ঘটনায় উস্কানিদাতাদের গ্রেপ্তারের দাবি ছাত্রদলের। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করছেন কোন উপদেষ্টা, অভিযোগ ফখরুলের। যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। চলতি বছরই শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান হবে বললেন তথ্য উপদেষ্টা। যারা ভোটাধিকার হরণ করেছে তারাও শাস্তি পাবে। 2018 সালে নির্বাচনে দায়িত্বে থাকা 33 সাবেক ডিসিকে ও এসডি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় এই সিদ্ধান্ত। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রায় 500 জনকে আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভায়। শিক্ষার্থীরা ভিসি সহ কয়েকজনের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানের কথা জানিয়েছে। সংঘর্ষের পর থেকে থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হন দিনের শুরুতেই। তারা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন উপাচার্যকে কার্যত অবরুদ্ধ করে রাখে। হামলায় জড়িতদের বিচার, রাজনীতিমুক্ত ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে দেওয়া আলটিমেটামের পক্ষে অবস্থান জানায় শিক্ষার্থীরা। কুয়েটে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল বা অন্য কোনো দল যদি থাকে, আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করব। নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। বেঁধে দেওয়া সময়সীমা পার হলে বেলা 1টার পর একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পরপরই জরুরি সিন্ডিকেট সভা থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা আসে। একই সঙ্গে হামলায় জড়িতদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন সহ বেশ কিছু সিদ্ধান্ত জানানো হয়েছে। যদিও এসব বিষয়ে সিন্ডিকেটের কোনো সদস্য আনুষ্ঠানিক বক্তব্য দেননি। পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাদের অবস্থান তুলে ধরেন। এখনো পর্যন্ত বিভিন্ন মহল থেকে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কোনো রকম সহযোগিতা পায়নি। ভাইস চ্যান্সেলর নিজে তার কল রেকর্ড দেখিয়েছে, সে কতবার ট্রাই করেছে। প্রো ভাইস চ্যান্সেলর ব্যক্তিগতভাবে ট্রাই করেছে, আমাদের সিনিয়র শিক্ষকরা তাদের ব্যক্তিগত লেভেল থেকে ট্রাই করেছে। তোমরা এভিডেন্স জানতে চাইলে তোমরা আসো, দেখে যাও। গতকালের সংঘর্ষের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন শান্ত দোকানপাট যারা কালকে বন্ধ ছিল, স্থানীয় দোকানপাট তারা খুলছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত পরিস্থিতি, এবং আমরা চাই না এই পরিস্থিতি কোনো কারণে আবার খারাপের দিকে যাক। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। আমিন বাবু, যমুনা নিউজ। কুয়েটের মতো সংঘর্ষের ঘটনা যেন বাংলাদেশে আর ফিরে না আসে সেই প্রত্যাশা উপদেষ্টা আসিফ মাহমুদের। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অন্যদিকে জাতীয় সুফি কনফারেন্সে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কেউ অস্ত্রের রাজনীতি করতে চাইলে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। একই অনুষ্ঠানে মাজার ও খানকা ভাঙার বিপক্ষে অবস্থানের কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় কয়েকজনের হাতে দেখা যায় ধারালো অস্ত্র।
কুয়েট পরিস্থিতি নিয়ে বুধবার কথা বলেন কয়েকজন উপদেষ্টা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কুয়েটের হামলাকে দুঃখজনক উল্লেখ করে এমন ঘটনা যেন আর ফিরে না আসে সে প্রত্যাশা করেন। আগামীর বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্টরুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। এদিকে জাতীয় সুফি কনফারেন্সে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশের কোনো পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। একই অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ১.৫ দশক ধরে নবীজির উম্মতের প্রতি আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে সুফিদের লড়াই ছিল প্রশংসনীয়। আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলতে চাই, যেটা বলেছি আগেও, যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম, ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে। এ সময় বক্তারা বলেন, সরকারকে কঠোর হাতে সব অরাজকতা দমন না করলে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে উস্কানিদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রদল। তবে সে ঘটনায় বৈষম্যবিরোধী নামধারী গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি। রাজধানীতে সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। সে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। ক্ষমার নামে উপদেষ্টাদের কেউ কেউ ফ্যাসিবাদীদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে বলেও অভিযোগ তার। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নিয়মিত শিক্ষার্থীদের দলে ফেরাতে কর্মী সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। প্রথম দিনে বিএনপি মহাসচিবের কাছ থেকে রাজধানীর বিভিন্ন কলেজের 2 ডজন শিক্ষার্থী ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ করে। এই সদস্য ফর্ম বিতরণ নিয়ে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোশনালে পড়ে ছাত্রদল। দুপক্ষের মধ্যে ঘটে হামলার ঘটনা। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা এজন্য শিবিরকে দায়ী করেন। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একক রাজত্ব কায়েম করতেই সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে একটি গুপ্ত সংগঠন। আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। হাসিনার কিছু পেতাত্তা বাহিনী রং বদলিয়ে বিভিন্ন সংগঠনে আশ্রয় গ্রহণ করেছেন। তারা উস্কানিমূলকভাবে বিভিন্নভাবে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন। আর আপনাদের নেতাদেরকে বলবো যে আপনাদেরকে যেন সুন্দরভাবে রাজনীতি শিখায়। বোরকা পরে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি বাংলাদেশে চলে না, এই রাজনীতি বাংলাদেশে নাই। ছাত্রদল নেতাকর্মীদের ধৈর্য ধরার নির্দেশ দিয়ে বিএনপি মহাসচিব অনলাইনে গুজব ঠেকাতে সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানান। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। নির্বাচনটা এরা আন্তরিক কিনা, কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এ সময় মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন নিয়ে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের সমালোচনা করেন। ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সংস্থাগুলোকে কাজ করে ভাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়। তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও। নতুন সদস্য বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানীতে ওয়ার্ড ভিত্তিক কর্মী সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। তোমরাই তো হচ্ছে ভবিষ্যৎ, তোমরা এই দেশের সমস্ত কিছু তৈরি করবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গুপ্ত সংগঠন শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে
অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। এ সময় তারা বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছাত্রলীগের সঙ্গে থেকে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারাই আজ অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তারা। শিক্ষাঙ্গনে শান্তি বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর বলে জানান নেতারা। এ সময় হামলার সঙ্গে জড়িতদের বহিষ্কারের দাবিও জানানো হয়। দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বাংলাদেশের যে কোনো নাগরিক তার মতামতের ভিত্তিতে যে কোনো রাজনীতিক অংশগ্রহণ করার চূড়ান্ত অধিকার রাখে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতাকর্মীর উপর হামলা করে, হামলা যেখানে সূচনা সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিওর মাধ্যমে তাদের জানতে চাই যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কিনা, দায় স্বীকার করে কি না। চলতি বছরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সাথে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ফ্যাসিস্টদের দোসরদের বিচারের আওতায় আনার কাজ চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে পিআইবিতে তারুণ্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা জানান, ভবিষ্যতে দেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তারুণ্যের শক্তিকে ধারণ এবং উদযাপনে দেশ জুড়ে পালিত হলো তারুণ্যের উৎসব 2025। রাজধানীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে সমাপনী অনুষ্ঠানে জুলাই বিপ্লব নিয়ে আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শন করা হয়। বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আগামীর দেশ গঠনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে লক্ষ্যে রাজনীতি সহ অন্যান্য ক্ষেত্রে তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে ধারণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের কোন দিকে যাবে সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে এই তরুণদের আকাঙ্ক্ষা মানে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল যারাই এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে তারাই আসলে সফলতা পাবে বলে আমি মনে করি। তিনি বলেন, যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে, ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 2014 এবং 2018 সালে নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে সরকারের ব্যক্তি, প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে। আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। সরকারের থেকে রাষ্ট্র পরিচালনার এই অভিজ্ঞতা ভবিষ্যতে নতুন বাংলাদেশ নির্মাণে কাজে আসবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। আমরা এতদিন রাষ্ট্র, সরকার এই বিষয়গুলোকে বাইরে থেকে দেখেছি, এখন আমাদের ভিতর থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছে। ফলে এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি কাজে লাগবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 2018 সালের বিতর্কিত 10ম সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা 33 ডিসিকে ওএসডি করা হয়েছে। সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময়ের এই ডিসিরা বর্তমানে যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 সালের একতরফা নির্বাচন বর্জন করেছিল প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত। তবে 2018 সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে। রিটার্নিং অফিসার হিসেবে সে সময়ের ডিসিদের ভূমিকা বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ওঠে। এর অংশ হিসেবে ওএসডি করা হলো 33 জনকে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন তারা। এদের মধ্যে রয়েছেন আলী আকবর, হেলাল হোসেন, শহীদুল ইসলাম, সারোয়ার মুর্শেদ চৌধুরী, সুলতানা পারভিন, অঞ্জন চন্দ্র পাল, কবির মাহমুদ, মাহমুদুল আলম, হায়াতুদ্দৌলা খান। নাম আছে দাউদ ইসলাম, মাজিদুর রহমান খান, AZM নুরুল হক, SM অজিউর রহমান,
মাসুদ আলম সিদ্দিক, গোপাল চন্দ্র দাস, মতিউল ইসলাম চৌধুরী, ডক্টর সাবিনা ইয়াসমিন, ডক্টর মোহাম্মদ আতাউল গনি, আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এম কাজী এমদাদুল ইসলামেরও। ওএসডি হয়েছেন SM মোস্তফা কামাল, কাজী আবু তাহের, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুল আহাদ, আনার কলি মাহবুব, সৈয়দা ফারহানা কাউনাইন, মাহমুদুল কবির মুরাদ, মোহাম্মদ আবুল ফজল মীর, মইনুল ইসলাম, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, AKM মামুনুর রশিদ, SM আব্দুল কাদের ও ডক্টর KM কামরুজ্জামান সেলিম। একই কারণে এর আগে 12 ডিসিকে ওএসডি করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গত 9 ডিসেম্বর দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের 3টি নির্বাচনে নানা অভিযোগের বিষয়ে জানতে 30 জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জবাবদিহিও করেছিল। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। 17 বছর পর নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলার অন্য আসামিরাও খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা। কানাডার কোম্পানি নাইকোর 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,778 কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে তদন্ত কর্মকর্তা 11 জনের নামে অভিযোগপত্র জমা দিলে 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 16 বছরের বেশি। রাষ্ট্রপক্ষের 68 জনের সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষী দিয়েছেন, তবে কেউই বিএনপি চেয়ারপারসনকে দায়ী করেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুধবার খালেদা জিয়া সহ সব আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলা করাই হয়েছিল তাকে অপমান, অপদস্থ, হয়রানি করতে। নাইকো দুর্নীতি মামলায় সকল অভিযোগ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার শাসনামলে তিনি কৌশল করে আদালত থেকে তার অংশটা কোয়াশ করে নিয়েছেন এবং তার দায়টি অন্যের উপরে চাপানোর জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানান কৌশলে এবং আদালতকে ব্যবহার করে সেই মামলাটা উনি চলমান রেখেছেন। নাইকো মামলা থেকে আসামিদের খালাস দিয়ে আদালত তার পর্যবেক্ষণে বলেন, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না, তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। 1/11-এর সময় নিজের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলাগুলো উদ্দেশ্যমূলকভাবে চলমান রেখেছিলেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দায়িত্বশীল জায়গা থেকে বিভক্তি আনে ও গণ অভ্যুত্থান বিফলে যায় এমন বক্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বাংলা একাডেমিতে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, গোটা জাতি তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। বিশৃঙ্খলা মব তৈরি করা হয়েছে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আমাদের আন্দোলনের ফসল হিসাবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে যে ঐক্য গড়ে উঠেছিল তার সবচেয়ে বড় নায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ঐক্য বিনষ্ট হওয়ার জন্য কোনোভাবেই রাজি নয়। এই ঐক্যকে আরো কঠিন এবং ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্য নিয়ে আসার জন্য এখন পর্যন্ত আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, নিন্দুকের কথা মিথ্যা প্রমাণ করে তারেক রহমান প্রবাসে থেকেই সংগ্রাম করেছেন এবং ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলন সফল করেছেন। তারেক রহমান সাহেব যখনই আসবেন, এই দেশে পা রাখবেন, দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে। ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন, এই জাতিকে নেতৃত্ব দেবেন। বিভক্তি সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে দায়িত্বশীল লোকদের বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে, এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন, সেই জুলাই আগস্টের যে অর্জন, সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে, সেটা যেন না হয়। কুয়েটের ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন মির্জা ফখরুল। শক্ত করে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিল মোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও একই সময়ে 7ম জাতীয় কমডেকা 2025 উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিল মোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। কমডেকা উপদেষ্টা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক, কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আত্মীয়ের বাসা থেকে সাবেক আইজিপি একেএম শহীদুল হকের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের নথিপত্র উদ্ধার করেছে দুদক। মিলেছে 12 কোটি টাকার এফডিআর, ফ্ল্যাট, জমির দলিল, দস্তাবেজ। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের কাছে তথ্য ছিল গ্রেফতারের আগে বিপুল পরিমাণ গোপন সম্পদের নথি আত্মীয়ের বাসায় সরিয়ে ফেলেছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক। পরে জানা যায় ওই আত্মীয় তার বাসা থেকে অবৈধ সম্পদের এসব নথিপত্র সরিয়ে ফেলেন আরেক আত্মীয়ের বাসায়। মঙ্গলবার ভোররাত পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 12 কোটি টাকার এফডিআর সহ 2 বস্তা দলিল দস্তাবেজ। এসব নথিপত্রে রয়েছে 48 ধরনের আলামত। বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এদিকে 8 কোটি 86 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিমের বিরুদ্ধে। আরেকটি মামলা দায়ের করা হয় তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধেও। জনাব শ.ম. রেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি পর্যায়ক্রমে দেশীয় সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে। স্থাবর অস্থাবর যে সম্পদগুলো রয়েছে সেই সংক্রান্ত অনুসন্ধান দল কাজ করছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও পুলিশ কর্মকর্তা মোজাম্মেলের সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের 100 বিঘা জমি, 5টি ভবন ও 2টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দেয় আদালত। এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকের 10টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসেবে হারুনের জমা রয়েছে 1,26,90,468 টাকা। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এছাড়া পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের নামে থাকা 65 বিঘা জমি জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 1 কিলোমিটার এলাকা চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ জানায় অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় ওই অটোরিকশাটিকে থামতে বলা হয়। পুলিশ চাবি নেওয়ার চেষ্টা করলে চালক অটোরিকশা চালাতে শুরু করে। পুলিশ কনস্টেবল কমল দাস অটোরিকশায় ওঠার চেষ্টা করলেও
গতি বাড়িয়ে তাকে মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। অন্তত 1 কিলোমিটার এলাকায় এভাবে যাওয়ার পর যানজটের মধ্যে স্থানীয়রা ও পুলিশ অটোরিকশা চালক জনি আহমেদকে আটক করে। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও 2 নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে। বুধবার দুপুরে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস সোমবার রাত 10টায় গাবতলী থেকে ছেড়ে আসে। চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী ওঠে। টাঙ্গাইলের মির্জাপুরে আসলে আগে থাকা ও নতুন ওঠা যাত্রীসহ 8-10 জন মিলে বাসটি নিয়ন্ত্রণ নেয়। যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে ডাকাতরা। 2 নারীর শ্লীলতাহানি করারও অভিযোগ রয়েছে। মির্জাপুর এলাকায় নেমে যায় ডাকাতরা। মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসটি নাটোরের বড়াইগ্রাম থানা এলাকায় আসলে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয়। পুলিশ পৌঁছে বাস চালক বাবলু, সুপারভাইজার মাহবুব আলম ও সহকারী সুমন ইসলামকে আটক করে। যাত্রীদের অভিযোগ, বাসের কর্মচারীদের সহায়তায় ডাকাতি হয়েছে। আন্তজেলা ডাকাত দলের 14 সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। বুধবার বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সম্প্রতি নতুন উপশহরে গোল্ডেন বাইক নামে একটি ইজি বাইকের শোরুমে ডাকাতি হয়। এতে 23 লাখ টাকার ব্যাটারি, যন্ত্রাংশ, টায়ার সহ বিভিন্ন মালামাল লুট করে। এর আগে শঙ্করপুর এলাকায়ও টায়ারের দোকান ও একটি গ্যাসের দোকানে ডাকাতি হয়। এসব ঘটনায় মামলা হলে চক্রটিকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। গত 3 দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের 14 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির মালামালও উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে ইজি বাইকের 67টি ব্যাটারি, 2টি চোরাই পিকআপ, 44টি অক্সিজেন সিলিন্ডার, 110টি গ্যাস সিলিন্ডার সহ ট্রাক ও মিনি ট্রাকের টায়ার। উত্তরের সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত মেহেরুবুলের চিকিৎসা চলছে। সে রাতের ঘটনার ভিডিও দেখে আফতাবনগরের বাসিন্দা সায়েদা শম্পা দাবি করেছেন তিনি মেহেবুলের স্ত্রী। তবে মামলার বাদী দুঃসাহসী নারী নাসরিন আক্তার ইপ্তি জানিয়েছেন তারা বিয়ে করেছেন সম্প্রতি। উত্তরার ঘটনায় সাহসী ভূমিকা দেখিয়েছেন এ নারী। সন্ত্রাসীদের আক্রমণের মুখে সামনে দাঁড়িয়ে আহত হয়েছেন নিজেও। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে দেখে আরেক নারী দাবি করেছেন তিনি আহত মেহেবুলের বৈধ স্ত্রী। আমি ওনার যে আসল স্ত্রী এটা আমি হাইট হয়ে যাচ্ছে এই জিনিসটা, এবং আমার সন্তানেরাও। তবে তিনি এও বলেছেন তার স্বামীর সাথে অন্য নারীর যোগাযোগ ছিল তা জানতেন, এমনকি শ্বশুরপক্ষ বিষয়টি জানত। ঘরের বাইরে গিয়ে যদি কেউ অন্য কোথাও যায় বা অন্য কোথাও থাকে, সেটা ঘরের মানুষের পক্ষে জানা সম্ভব না। এসব বিষয় নিয়ে কথা হয় দুঃসাহসী সে নারীর সঙ্গে। তিনি পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন যমুনাকে। অপর নারীর মেহবুলকে স্বামী দাবি করা নিয়ে তিনি বলেছেন এটি একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। সম্প্রতি বিয়ে করেছেন তারা। গণমাধ্যমে এসব ফলাও করে প্রচার হোক তা তিনি চান না। বিয়ে হয়েছে রিসেন্টলি হয়েছে, বেশি দিন হয়নি। এখন আমাকে নামাই নিয়ে যায়নি, আমি এখনো বাবার বাড়িতেই থাকি। পার্সোনাল ইস্যুগুলো হচ্ছে মিডিয়াতে আইনের না রিকোয়েস্ট রইল। এ প্রসঙ্গে উত্তরার উপপুলিশ কমিশনার রনক জাহান বলেছেন বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী আদাবরে 2 ভাইকে প্রকাশ্যে কোপালো কারা। ভিডিও ফুটেজ দেখে সেই 3 জনকে শনাক্তের দাবি করেছে ভুক্তভোগীরা, যারা কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য বলে অভিযোগ করেছে তারা। হামলার পেছনের কারণ কথা কাটাকাটি বলে দাবি করলেও পুলিশের ধারণা মাদকের নিয়ন্ত্রণ এর পেছনের কারণ। শামীম রেজা জানাচ্ছেন বিস্তারিত। এ ঘটনা 18 ফেব্রুয়ারি রাত 2টার। স্থান আদাবরের শেখের টেক 7 নম্বর রোড। যাকে কোপানো হচ্ছে তার নাম রাসেল। এর ঘণ্টা 4 আগে তার ভাই বিজয়কেও একইভাবে জখম করে মোটরসাইকেলে করে আসা এই গ্রুপ। হামলাকারীদের এখনও খুঁজছে পুলিশ। তবে যাদের ওপর হামলা তারা কি চিনতে পেরেছেন কাউকে? ভিডিওতে দেখা যাওয়া ভুক্তভোগী রাসেল কি বলছে। এই শাহ আলম আর রানা আর এটা পোলা ছিল কালো ক্যাপ পরা, ওই পোলাটা আমি খেয়াল করি নাই। পরে পেছন থেকে আয়া আরো 2টা প্রথমে কম দাদা
রাসেলকে জখম করার আগে তার ভাই বিজয়ও একইভাবে হামলার শিকার হন। তার বাইক নারে যায় বলছে যে আমি বলছি যে এই কোভাবে হ্যান করবে ত্যান করবে এই করবে সেই করবে বুঝছেন। এই রানা এসে কয়েকে তুই আমার মামারে কয়ে আমার ধাম করে একটা কোপ দিছে এখানে। এই কোপের পরে পিচ্চি কাজের আমার কোপান শুরু করছে। এই ছেলেটা আমার এইভাবে বারে মারে, আরেকবার রকেটের দুনিয়ার টাকা লইয়া মানুষের জন্য মারি বলার রোগ লাগাইছি 48,000 টাকা গেছে এই রগ লাগাইতে। রাসেলের দাবি মোটর সাইকেলে করে আসা এই 3 জনের মধ্যে এই ব্যক্তির নাম রানা, বাদিকের জন কাদের আর মোটর সাইকেল চালকের নাম শাহ আলম। তাদের বিরুদ্ধে ওই এলাকায় মাদক, ছিনতাই আর চাঁদাবাজির অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমি তো উঠতে পারতেছি না ভাই, আমি আরো তো বলতে জানি না। ওরা পাবলিক দিকে মুন্ডা দেখছেন ওই ভিডিওতে স্টার জোরে স্টার দিয়ে ঘুরে গেছে গা, আর কি ধরতে পারে নাই। হামলার পেছনের কারণ কি? ভুক্তভোগীদের দাবি দর্জির দোকানে কথা কাটাকাটি, আর পুলিশ বলছে মাদকের নিয়ন্ত্রণ ইস্যু। যদিও ভয়ের কারণ দেখিয়ে এখনো আইনের আশ্রয় নেননি ভুক্তভোগীরা। মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়েই ঘটনার সূত্রপাত। তাদের সাথে আমার কথা হয়েছে, তারা এই বিষয়ে অভিযোগ দিলে আমরা অভিযোগ প্রাপ্তি শাখা আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে তাদেরকে আশ্বস্ত করেছি। ভুক্তভোগীদের অভিযোগ রানা, কাদের, শাহ আলম কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য। পুলিশ বলছে গ্রেপ্তার আনোয়ারের মামলা তদন্তে উঠে আসবে আসল চিত্র। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মেয়ে সহপাঠীদের লাঞ্ছিত করার প্রতিবাদে বরিশাল নদী বন্দরে লঞ্চ স্টাফদের মারধর করেছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT এর শিক্ষার্থীদের অভিযোগ, গত 16 ফেব্রুয়ারি MV শুভরাজ 9 নামের একটি লঞ্চে বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল IHT-র 8 শিক্ষার্থী। টিকিটের টাকা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের লাঞ্ছিত করে লঞ্চের স্টাফরা। বুধবার লঞ্চটি বরিশাল ঘাটে আসলে খবর পেয়ে লঞ্চে গিয়ে অবস্থান নেয় IHT-র শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে লঞ্চটি ঘাটে নোঙর করে পালিয়ে যায় স্টাফরা। রাতের স্টাফরা লঞ্চে ফিরলে তাদের একজনকে মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিচারের দাবিতে বন্দর এলাকায় বিক্ষোভ করে তারা। পরে বন্দর কর্তৃপক্ষ, নৌ পুলিশ এবং IHT অধ্যক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বরিশালের তুচ্ছ ঘটনায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছিল কর্মসূচি। সমাবেশ শেষে মিছিল করে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে ছাত্ররা। প্রত্যক্ষদর্শীরা জানায় মিছিলের সময় ছাত্রদলের সদস্য সংগ্রহ অভিযান চলছিল। এক পর্যায়ে বৈষম্য বিরোধীদের মিছিলে যোগ দেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রবেশের ঘটনার প্রতিবাদ জানায় ছাত্রদল। এই নিয়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে 2 সংগঠনের নেতৃবৃন্দ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ছাত্র দলের যে আহ্বায়ক এখানকার, ও আমার ফোন দিয়ে বললো, স্যার এরকম পলিটেকনিকের বা ইসের ছাত্ররা আসছে কেন, অমুক এই সেই, ওইটা নিয়ে ওদের মধ্যে হয়তো একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে এখন পরিবেশ মোটামুটি সুস্থ অবস্থায় আছে। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও পুলিশ কর্মকর্তা মোজাম্মেলের সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের 100 বিঘা জমি, 5টি ভবন ও 2টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দেয় আদালত। এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকের 10টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসেবে হারুনের জমা রয়েছে 1,26,90,468 টাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমানের টিকিটের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বাভাবিকের চেয়ে টিকিটের দাম বেশি নেওয়া হলেই ব্যবস্থা নেবে সরকার। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে এমন হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। জানান, প্রকৃত দামের চেয়ে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ সত্য হলে চক্রে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচিব জানান, বিশ্বের কোনো দেশে টিকিটের দাম নিয়ে তেমন আপত্তির কথা শোনা যায় না। টিকিটের দাম নির্ধারণে একটি ভালো কৌশল বের করতে হবে। মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বেশ কিছু আইন কানুন আছে, বিধি আছে, সেগুলো কিছু প্রতিপালন হচ্ছে, কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে। এই সমস্ত বিভিন্ন ইস্যু জড়িত আছে। তো এই জিনিসটা অনুসন্ধান করার জন্য আমরা বসছি।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নিবন্ধিত হয়ে সহায়তা না করলে কোনো শিপ বিল্ডার্স কোম্পানি সরকারি দরপত্রে অংশ নিতে পারবে না, এমন কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে বাংলাদেশ সাবমেরিন কেবলস কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা এমন কথা বলেন। জানান, দেশের 500 কোম্পানি এই খাতে অর্থ দেয়, কিন্তু বাকি 8000-এর বেশি কোম্পানি শ্রমিক কল্যাণ ফান্ডে অর্থ দেয় না। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সহায়তা দেওয়া উচিত উল্লেখ করে বলা হয়, এই তহবিলে এখন জমা আছে 1100 কোটি টাকা। বলা হয়, শ্রমিকদের অর্থ নেওয়া এবং বিতরণে একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে। প্রকৃত শ্রমিকরা অনেক ক্ষেত্রেই অর্থ পায় না। সাবমেরিন কেবল শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দেয় 1,06,00,000 টাকা। বয়লার পাইপ ফেটে যাওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুধবার বিকেলে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। কয়লা ব্যবহার করে বড়পুকুরিয়া 525 মেগাওয়াটের 3টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে 2 নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ। গত 15 ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে 3 নম্বর ইউনিটটিও বন্ধ করে দেওয়া হয়। সচল ছিল কেবল 1 নম্বর ইউনিটটি, সেটির বয়লারে লিকেজ হওয়ায় মঙ্গলবার বিকেল থেকে কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে একটি এবং 2 সপ্তাহের মধ্যে অপর একটি ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করার আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদে ও কাজে অর্থনীতিবিদদের অংশগ্রহণ রয়েছে। কাজেই বর্তমান সরকারের সফলতা বা ব্যর্থতার দায় অর্থনীতিবিদদের নিতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার সন্ধ্যায় ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, পশ্চিমবঙ্গের অনেক ব্যক্তিবর্গ আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতিতে অনেক বড় জায়গায় থাকলেও বাংলাদেশ পিছিয়ে আছে, তাই অর্থনীতিকে সমৃদ্ধ করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইকোনমিক্স অলিম্পিয়াডসের এবারের আয়োজনের লক্ষ্য অর্থনীতিতে নতুন সম্ভাবনার সূচনা ও আগামীর অর্থনীতিবিদদের অনুপ্রাণিত করা। উদ্বোধনী এই আয়োজনে আরও ছিলেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের সভাপতি ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমাদের এই বর্তমান সরকারের ব্যর্থতা, সার্থকতা যাই হোক না কেন, সেটা কিছুটা দায়ভার অর্থনীতিবিদদের নিতে হবে, আমরা চাই আর না চাই। এই অর্থনৈতিক যে অলিম্পিয়াডটা হয়েছে, এটা আরও প্রসারিত হবে, আরও এগিয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা বিশ্ব দরবারে আরও ভালো করবে, নিঃসন্দেহে তারা আরও ভালো করবে, এটা আমরা চাই। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনায় নিয়োজিত রাষ্ট্রায়ত্ত কোম্পানি DMTCL এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। বুধবার প্রথমবারের মতো একজন প্রকৌশলীকে এই পদে নিয়োগ দেয় সরকার। DMTCL এর MD নিয়োগে আন্তর্জাতিক বিজ্ঞপ্তি দেওয়া হলে দেশি বিদেশি 76 জন আবেদন করেন। বুয়েট উপাচার্য অধ্যাপক ABM বদরুজ্জামানের নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি আবেদনকারীদের মধ্য থেকে 7 জনের সংক্ষিপ্ত তালিকা করেন। তা থেকে ফারুক আহমেদকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়। অস্ট্রেলিয়া, ভারত সহ 5টি দেশে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার কাজ করার অভিজ্ঞতা আছে ফারুক আহমেদের। তিনি 37 বছর দেশে বিদেশে বড় অবকাঠামো নির্মাণ ও পরিচালনার বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। এর মধ্যে 25 বছরের অভিজ্ঞতা মেট্রো রেল পরিচালনা ও পরিবহন অবকাঠামো প্রকল্পে। DMTCL এর MD পদে দায়িত্ব নেওয়ার আগে ফারুক আহমেদ ভারতের উত্তরপ্রদেশে বিশেষায়িত মহাসড়ক নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন। তার আগে কলকাতা মেট্রো রেলের ইস্ট ওয়েস্ট লাইনে কাজ করেছেন। কুয়েত প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ, যার আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েক শাখা। দিনব্যাপী এই আনন্দ উৎসবে যোগ দিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত। কুয়েতের কৃষি অঞ্চল কাবাদ এলাকার অভিজাত এক রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের বাৎসরিক বনভোজন ও আনন্দ ভ্রমণ। বাংলাদেশ কমিউনিটি জিলিব আল সুয়েক শাখার উদ্যোগে হয় এই আয়োজন। প্রবাসে শত কর্মব্যস্ততার ফাঁকে দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে সীমাহীন আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের এখানে সকল প্রবাসীরা আমরা একটা বনভোজন আনুষ্ঠানিক আয়োজন করছি। বিরাট বনভোজনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আমরা যারা আছি তারাও আসছি। আমাদের এই সম্পূর্ণ অবদান আমাদের ভাইয়ের।
মজাদার দেশীয় নানা পদ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের আনন্দে যোগ করে বাড়তি মাত্রা। প্রবাসী শুধু বাংলাদেশ কমিউনিটি না, প্রবাসী যারা আছে তাদেরও আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে আমরা সবসময় তাদের সহযোগিতা করি, ভবিষ্যতেও সহযোগিতা করব। অনুষ্ঠানে জিলিপ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইমন খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ উদ্দিন। বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এখানে অনেকেই সমবেত হয়েছি এই বনভোজনকে সাফল্য করার জন্য, আর আমাদের অনেক কার্যক্রম বাকি আছে সামনে। প্রবাস জীবনের একঘেয়েমি কাটাতে ভবিষ্যতে এমন আয়োজন আরও করা হবে বলে জানিয়েছেন কমিউনিটির সদস্যরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। সততা, মেধা ও পরিশ্রমের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। তাদের মাঝে অন্যতম বাংলাদেশের মোহাম্মদ শওকাত ও নাসির উদ্দিন। যৌথ মালিকানা ইলেকট্রনিক গ্যাজেট ব্যবসার মাধ্যমে পেয়েছেন ব্যাপক সাফল্য, পাশাপাশি গড়ে তুলেছেন অনেক বাংলাদেশির কর্মসংস্থানও। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। বিদেশের মাটিতে প্রতিনিয়তই সফলতার স্বাক্ষর রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। তারই ধারাবাহিকতায় 2 বছর আগে যৌথভাবে একটি মোবাইল ফোনের দোকান চালু করেন চট্টগ্রামের মোহাম্মদ শওকত ও বরিশালের নাসির উদ্দিন। স্বল্প পুঁজিতে যাত্রা শুরু হলেও আজ 3টি প্রতিষ্ঠানের মালিক তারা। মোহাম্মদ শওকতের কঠোর পরিশ্রমে ব্যবসায় আসে ব্যাপক সাফল্য। তারই ধারাবাহিকতায় এবার বারদুবাই এলাকায় যাত্রা শুরু করলো তাদের 3য় মোবাইল ফোন ও সার্ভিস সেন্টার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 প্রতিষ্ঠাতা, তাদের পরিবার এবং বহু প্রবাসী বাংলাদেশি। যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমি এই ব্যবসার সাথে কন্টিনিউ করতেছি। তবে দুবাইতে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা সফলতা পেয়েছি, যেটা বলতে পারেন। তো 2 বছরের মধ্যে আমি দুবাইতে 3টা ব্রাঞ্চ ওপেনিং করেছি আলহামদুলিল্লাহ। দুবাই 7টা স্টেটের মধ্যে আমরা প্রত্যেকটা স্টেটে একটা করে ব্রাঞ্চ করার জন্য আমাদের আশা আছে। 40 জন লোক এই প্রতিষ্ঠানে কাজ করতে আছে, তারা সবাই খুশি। প্রবাসী 2 বাংলাদেশির প্রতিষ্ঠানের পণ্যগুলো ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতেও। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ ভিড় জমান তাদের দোকানগুলোতে। পাশাপাশি অনলাইনে হচ্ছে প্রচুর বিক্রি। সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানও তৈরি করে চলছেন তারা। আমাদের কলিগ যারা আছে, সহকর্মী যারা আছে, তারা সবাই অনেক ভালো। এখানে আমরা সবাই ফ্রেন্ডলি। মোবাইলের জগৎটা এমন একটা জগৎ যেখানে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি যে কোনো জায়গায় আপনাকে যুক্ত করতে পারবেন। সেল এদের বেশি, এই জন্য এরা ডিসকাউন্ট মার্কেটে বেশি দিতে পারে। এভরিডে এদের প্রচুর কাস্টমার, যে যারা ব্রাঞ্চ আছে ও ব্রাঞ্চেও এক্সেস, ইজি এক্সেস, এখানেও ইজি এক্সেস। মোবাইল ফোন ও সার্ভিস সেন্টার ছাড়াও তাদের রয়েছে রিয়েল এস্টেট, গার্মেন্টস প্রতিষ্ঠান সহ অন্যান্য ব্যবসাও। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।